আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল এবং প্রাচীনত্বের দিক থেকে উপমহাদেশের প্রাচীনতম দল তো বটেই, আর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল, এমনকি আওয়ামী লীগের চাইতেও প্রাচীন জামায়াত ইসলামী। এ দলটি ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল মাওলানা আবুল আলা মওদুদী কর্তৃক। পরবর্তীতে তারা পাকিস্তানে আসে এবং বাংলাদেশেও রাজনীতি তারা শুরু করে এবং তাদের সেই সুদীর্ঘ যাত্রাপথে বহু বাধা বিপত্তি তারা অতিক্রম করেছে। ভারতে করেছে, পাকিস্তানে করেছে, বাংলাদেশে করেছে এবং এরপরেও রাজনীতি থেকে এখনো পর্যন্ত তাদেরকে কেউ উচ্ছেদ করতে পারেনি। অনেক জায়গাতে হয়তো তারা সফল হতে পারেনি, কিন্তু তারা যে নীতি এবং আদর্শ যেটি ধারণ করে, সে নীতি এবং আদর্শের ভিত্তিতে সারা দুনিয়ার মুসলিম যে দেশগুলো, সব জায়গাতেই এই মতাদর্শের রাজনৈতিক দল আছে এবং তারা কোনো কোনো দেশে খুবই প্রভাবশালী। এবং এখন যে তুরস্কে যারা রাষ্ট্র চালাচ্ছে, এরদোয়ানের যে দল, এরা এই জামাত মতাদর্শের দল। আবার যারা সেই মিশরে ক্ষমতায় এসেছিল প্রথম গণতান্ত্রিক সরকার, মুসলিম ব্রাদারহুড, এটাও জামাতের সিস্টার কালচার, মানে জামাতের অন্য নাম। তো এরকম পাকিস্তানে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছে বিভিন্ন নামে, মূলত তারা জামাতের বি টিম, সি টিম, ডি টিম, সেখানে মোরলেস জামাত রাষ্ট্র ক্ষমতা সরাসরি নেই, দল হিসেবে খুবই ছোট, কিন্তু তাদের মতাদর্শটা সেখানে খুবই শক্তিশালী। এখন সেই মতাদর্শটা কি? সেই মতাদর্শটা হলো ইসলামাইজেশন। এখন ইসলামাইজেশন তো বাংলাদেশে বা সারা পৃথিবীতে বিভিন্ন সবাই করছে। যেমন আমাদের দেশের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, তাদের বিশাল সংগঠন, চরমোনাই পীর সাহেবের, তারপর আট্রসির হুজুরের জাকির পার্টি, এরপরে আরও অনেকের, এই যে এখন ফুলতলি পীর সাহেব হুজুর এখন সংসদে আছেন তিনি, তারপর মাইজ ভান্ডারির যে নজরুল হক মাইজ ভান্ডারি আছেন, তাদের দুটো রাজনৈতিক দল আছে। এরকম অনেক ইসলামিক দল বাংলাদেশে আছে। তো তারা না হয়ে কেন জামাত এত আলোচনায় আসে? এর কারণটা হলো, জামাত যে রাজনৈতিক মতাদর্শটা ধারণ করেন, এটাকে তাদের যারা ফাউন্ডার, এই মতাদর্শের ফাউন্ডার, তারা কেবলমাত্র রাষ্ট্র ক্ষমতা নয়, একটা ডাইনেস্টি তারা প্রতিষ্ঠা করে ফেলেছে। আজকের যে সৌদি আরব, এই সৌদি আরবের যিনি প্রতিষ্ঠাতা, আধুনিক সৌদি আরবের, তো সেই বাদশা আব্দুল আজিজ ইবনে সৌদ। তো আব্দুল আজিজ ইবনে সৌদ আধুনিক এই রাষ্ট্র ব্যবস্থাটা কায়েম করেছেন, এই রাষ্ট্রটি। কিন্তু এই রাষ্ট্রটির আগে, এমনকি অটোম্যান সাম্রাজ্যের যুগে, এই ইবনে সৌদ পরিবারের যে আদিপুরুষ, তো তিনি এই বেদুইন সম্প্রদায়ের মধ্যে স্থানীয়ভাবে বিশাল এক রাজত্ব তিনি কায়েম তখন করেছিলেন, যেটাকে আজকে যে নস্ত বা রিয়াদ অঞ্চল বলা হয়। তো রিয়াদ এবং সৌদি আরব যারা থাকেন দেখবেন, রিয়াদের এই এলাকাটা নজদ এবং হাইল, আরেকটা জায়গা আছে হাইল। তো নজদ এবং হাইল, এই দুটো এলাকায় ইবনে সৌদ পরিবারের কর্তৃত্ব ছিল। এমনকি সুদীর্ঘকাল পর্যন্ত তারা কুয়েতের উপরও কিন্তু কর্তৃত্ব রেখেছিল, পুরো ব্রিটিশ জমানাতে এবং অটোম্যান সাম্রাজ্যের জমানাতে। তো সেই জমানাতে আব্দুল ওহাব নজদি একজন সংস্কারক, ইসলামিক স্কলার, এবং জামাত যে মতাদর্শ পরিচালনা করেন, সেই মতাদর্শের তিনি আদি পিতা। তো ওনার সঙ্গে ইবনে সৌদ পরিবারের একটা আত্মীয়তা হয়, সম্পর্ক হয়, এবং দুজনে মিলে আজকের যে সৌদি রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটির ভিত্তি এবং বুনিয়াদ সেখানে প্রতিষ্ঠিত করে। এবং এটি
সেই যখন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই মতাদর্শটি পার্শ্ববর্তী সকল আরব উপদ্বীপীয় রাষ্ট্র এবং পরবর্তীকালে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ে, এবং তারই প্রেক্ষাপটে ব্রিটিশ ভারতে আবুল আল্লাহ মওদুদী সাহেব, উনি নিজে, ওনার আরও কয়েকজন খুব ইসলামী স্কলার বন্ধু ছিলেন। তাদের মধ্যে আব্দুর রশিদ গাঙ্গুহি, খুব বিখ্যাত আলেম, ভারতবর্ষে তার চেয়ে এরকম মানে মানে পড়াশোনা জানা আলেম খুব কম ছিলেন। দেওবন্দ মাদ্রাসা, যেটা এটার প্রতিষ্ঠাতা তারা। আর একজন ছিলেন সেই ভেস্তি জেওরের যে লেখক, তিনি। তো তারা সবাই মিলে এই যে জামাতের যে রাজনীতিটা শুরু করলেন, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, এবং সেটার কেন্দ্র করে পাক ভারত উপমহাদেশে যে পুরো শিক্ষা ব্যবস্থাটা, আলিয়া মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থাটা, এটা এখনো পর্যন্ত জামাত নিয়ন্ত্রিত ভারতে, পাকিস্তানে এবং বাংলাদেশে। এখন আপনি কটা আলিয়া মাদ্রাসা বন্ধ করবেন? কারণ ওখান থেকে যা পড়ানো হচ্ছে, সিলেবাস হচ্ছে, এটা বোঝার জন্য এটাকে চেঞ্জ করা, এটা ব্রিটিশ ভারতের ওয়ারেন হেস্টিংসও পারেননি, লর্ড ডালহৌসি পারেননি। এরকমভাবে পুরো জিনিসটিকে মানে আদর্শটিকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এটার প্রেক্ষাপটে, দেওবন্দের এটার প্রেক্ষাপটেই পরবর্তীতে দেখা গেল যে কওমি মাদ্রাসা সিস্টেমটা চালু করা হলো এই আলিয়ার বিপরীতে, কলকাতা আলিয়া মাদ্রাসার বিপরীতে শুরু করা হলো। এবং দেওবন্দ মাদ্রাসা কিন্তু এই কারণেই প্রতিষ্ঠিত হলো, ঢাকা আলিয়ার কে মানে কলকাতা আলিয়া মাদ্রাসা যেটা, সেটাকে টেক্কা দেওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি ব্রিটিশদের মদতে দুটো বিভাগ হয়ে গেল, আলিয়া এবং কওমি। কিন্তু কোনো অবস্থাতেই আলিয়ার যে দাপট, এটা কমলো না। আলিয়া এখন বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে, আধুনিক বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে চ্যালেঞ্জ করে কিন্তু তারা চালাচ্ছে। ফলে কি হলো, রাজনৈতিকভাবে দল হিসাবে ব্রিটিশ ভারতে, অর্থাৎ ভারতে, তারপরে পাকিস্তানে বা বাংলাদেশে জামাত যদি কোনোদিন নাও থাকে, কিন্তু তাদের যে আদর্শিক সংগঠন রয়েছে আলিয়া মাদ্রাসা, এটা কোনো অবস্থাতেই কেউ ধ্বংস করতে পারেনি। বাংলাদেশে কিন্তু জিয়াউর রহমান সাহেব চেষ্টা করেছিলেন, এবং এই যে ইনকিলাবের যে মালিক মাওলানা মান্নান সাহেব, তাকে দিয়ে তিনি জমিয়তুল মুদাসসিরিন নামে একটি সংগঠন করেছিলেন। সরকারি মদদে ইনকিলাব প্রতিষ্ঠিত হয়েছিল, এবং রাষ্ট্রের কারি কারি টাকা ঢেলেও জামাতের বিকল্প হিসাবে কোনো ইসলামিক দলকে বা সংগঠনকে কিন্তু দাঁড় করানো যায়নি। এরশাদ আমলেও জিয়াউর রহমানের এই যে অনুসৃত নীতি, এটা এরশাদ সাহেব অনুসরণ করেছিলেন টু দি পয়েন্টে, এবং তারা ইনকিলাব এবং মাওলানা মান্নানকে পিক আপ করেছিলেন। আবার এখন ইনকিলাব এবং মাওলানা মান্নান সাহেবের ছেলে জনাব বাহাউদ্দিন, তার সঙ্গে কিন্তু মানে বর্তমান সরকারের খুবই ভালো সম্পর্ক, কিন্তু কাজ হচ্ছে না। তো সেই অবস্থায় জামাত শুধুমাত্র এগিয়ে যাচ্ছে। আর এখন সরকার কি করলো, দেশের একেবারে ক্রান্তিকালে, যখন সরকারের কার্যত তার হাতে কোনো এক্সিকিউটিভ ক্ষমতা নেই, সরকারের নৈতিক যে মনোবল শূন্যের কোঠায়, অধিকান্ত সরকার এই সময়টাতে যে ভীত সন্ত্রস্ত অবস্থায় পড়েছে, এটা আওয়ামী লীগ জন্মের পরে কখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা এইরকম অস্বস্তিকর এবং ভীতিকর অবস্থার মধ্যে পড়েনি। তো ঠিক সেই সময়টিতে তারা এই জামাত নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত নিয়ে বসলো, তাও আবার কি 14 দলের বৈঠকে। কারা বৈঠকে উপস্থিত ছিলেন? জনাব হাসানুল হকাইনু, জনাব রাশেদ খান মেনন এবং জনাব দিলীপ বড়ুয়া। তো ওনারা যে কোনো কারণেই হোক আওয়ামী লীগের প্রতি প্রচণ্ড বিরক্ত। তারা বিভিন্ন সময় অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এবং তাদের রাজনীতির যে দুনিয়া, এটা আওয়ামী লীগ রীতিমতো খেয়ে দিয়েছে। জাতীয় পার্টিকে খেয়ে দিয়েছে, এদেরকেও খেয়ে দিয়েছে। তো এদের সঙ্গে আওয়ামী লীগের কোনো যোগাযোগ নেই, কার্যত তৃণমূল পর্যায়েও নেই, কেন্দ্রীয় পর্যায়ে নেই। এখন আওয়ামী লীগের বিপদের সময় তাদেরকে যখন ডাকা হয়েছে, এই সময়টিতে হঠাৎ করে এই 14 দলের বৈঠকে যখন এরকম একটা সিদ্ধান্ত আসলো, তখন অন্যরা যারা জামাত সম্পর্কে জানেন না, রাজনীতিতে ইসলামাইজেশন সম্পর্কে জানেন না, সারা দুনিয়াতে রাজনীতির সঙ্গে থিওলজি গত 1400 বছর ধরে কি করে কাজ করছে, মুসলিম থিওলজি কিংবা তার আগে খ্রিস্টান থিওলজি,
সম্রাট কনস্টান্টাইনের জমানা থেকে। তো এর আগে সেই ফেরাউন জামানাতে ধর্ম সব সময়টাতেই, এমনকি এই যে পাক ভারতে যে মহাভারতের যুদ্ধ, এতে ধর্ম নিয়ে যুদ্ধ, আর তো কিছু ধর্মযুদ্ধ। তো এটা রাজনীতির সঙ্গে ধর্ম মহাকাল, হাজার বছর ধরে, 5,000 বছর আগেও ছিল এবং এখনো আছে, আগামী দিনেও থাকবে। তো এটাকে আওয়ামী লীগ পৃথক করতে চাচ্ছে। এখন আওয়ামী লীগের যে সকল মন্ত্রী মিনিস্টার প্রভাবশালী আছেন, তাদেরকে নিয়ে যদি আপনি এই ধরনের প্রশ্ন করেন, দেখবেন যে একজন উত্তর দিতে পারবে না। এমনকি যারা বলেছে 14 দলের কর্তাব্যক্তি, তারাও বলতে পারবে না। এই কাজটি কেন করেছে? আওয়ামী লীগকে বিপদে ফেলানোর জন্য। এবং আলটিমেটলি জামাত কিন্তু দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের এরকম একটা সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। কেন ছিল? প্রথমত হলো যে এরা এই জামায়াতে ইসলামের নামটি বাংলাদেশে পরিবর্তন করতে চাচ্ছে। কিন্তু সারা বাংলাদেশে জামাতে যদি 2 কোটি অ্যাক্টিভ নেতাকর্মী থাকে, তো তাদের মধ্যে এই নামটি একটা আবেগ, বা তাদের যে দাড়িপাল্লা, এই জিনিসটি তাদের একটা প্রতীকটি তাদের কাছে একটা আবেগের বিষয়বস্তু। তো তারা এই পরিবর্তনটা পেরে উঠছিল না। তারা কিন্তু সেই 2010-11 সন থেকে কিন্তু যুদ্ধাপরাধের বিচার যখন চলছে বা শুরু হলো, তখন থেকে তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু নিজেদের মধ্যে তারা পারেনি। এবং না পারার হিসাবে একটা দল কিন্তু, যে এবি পার্টির মঞ্জু ঠুঞ্জু, এরা কিন্তু বের হয়ে গেল মূলত এই কারণে। ব্যারিস্টার রাজ্জাক সহ যে গ্রুপটি এখন জামাতের সাথে নেই, কিন্তু জামাতের যারা মূল যারা ক্ষমতা যাদের হাতে, তারা কিন্তু চেষ্টা করছে, কিন্তু সাহস করেনি। তারা চাচ্ছিল যে সরকার তাদেরকে নিষিদ্ধ করুক। সেই সুবাদে তারা একটা ব্রিদিং টাইম পাবে। সেই ব্রিদিং টাইম দিয়ে তারা বিএনপির সঙ্গে যোগ দিতে পারে, আলাদা একটা সংগঠন করতে পারে, কিংবা তারা ঘোষণা দিতে পারে যে না, আমরা রাজনীতি করবো না, আমরা আমাদের মতো করে চলবো। এবং যখন সময় এবং সুযোগ পাবে, যেটা বঙ্গবন্ধুর জামানাতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল অতীতে, কিন্তু যখনই সুযোগ পেয়েছে এত শক্তিমত্তা নিয়ে তারা রাজপথে চলে আসছে, যেটা পরবর্তী রাজপথের কোনো দলই তাদেরকে অস্বীকার করতে পারেনি। এমনকি আওয়ামী লীগ সেই 1986 সনে তাদের সঙ্গে যুগপথভাবে মিত্রতা করতে বাধ্য হয়, যে আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করেছিল। তো এইরকম একটা সংগঠন, যে সংগঠনটি মূলত একটা আদর্শে চলে, যেমন ধরুন বাংলাদেশে কয়েকটি স্কুল আছে, মানে স্পিরিচুয়াল স্কুল আছে, যেমন কাদেরিয়া তরিকা। আচ্ছা, কাদেরিয়া তরিকার কোনো সংগঠন নাই, অফিস নাই, কিন্তু কোটি কোটি ভক্ত আছেন কাদেরিয়া তরিকার। আপনি কি বলতে পারেন এই কাদেরিয়া তরিকার নেতা কারা, পীর কারা, মাশায়েখ কারা? আরেকটা তরিকা আছে চিশতিয়া, আরেকটা তরিকা আছে মুজাদ্দেদিয়া। তো কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দেদিয়া। আরেকটা তরিকা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মানে এই জিনিসগুলো আদর্শিক, তাদের কোনো সংগঠন নেই, কিন্তু কোটি কোটি মানুষ শত শত বছর ধরে এই তরিকার মধ্যে এরকমভাবে অ্যাসেম্বল করা, যে কোনো এই তরিকার কোনো পীর মাশায়েখ, সেই যেখান থেকে আসুক না কেন, কোটি মানুষ, 1 কোটি মানুষ 1 ঘন্টার মধ্যে বাংলাদেশে এক হয়ে যাবে। যেমন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বংশধর যদি বাংলাদেশে আসে এবং জাস্ট 1 ঘন্টা সময় দেওয়া হয়, কাদেরিয়া তরিকার সমস্ত লোকগুলো একত্র হয়ে যাবে, যেখানে বলেন সেখানে, এরকম। তো এখন জামাতের যে বিষয়টি, এই জামাতের বিষয়টিও কিন্তু আজকে থেকে নয়, শুধু আবু হব নজদি থেকে নয়, মানে প্রায় সেই আরও আগে ইবনে কাসির থেকে, ইবনে তাইমিয়া থেকে। তো ইবনে তাইমিয়া, ইবনে কাসির, আবু হব নজদি, আবুল আলা মওদুদি, বাংলাদেশের গোলাম আজম, এই যে একটা ধারাবাহিকতা, এটা আগামী 500 বছর, 1000 বছরে কখনো আপনি এই আদর্শটাকে মারতে পারবেন না, কোনো অবস্থাতে মারতে পারবেন না। ফলে এরা ডে বাই ডে শক্তিশালী হবে, এবং সেই শক্তিশালী হওয়ার জন্য আওয়ামী লীগ করলো কি, তাদের এই সুযোগটা করে দিল। আর এই যে একটা চলমান রাজনীতিতে একটা ব্যালেন্স আছে, জামাত কিন্তু ফান্ডামেন্টাল রাজনীতিতে, মানে ধর্মভিত্তিক যে রাজনীতিতে, সেটা ইসলামিক রাজনীতি হোক, খ্রিস্টানিটি হোক, বৌদ্ধ হোক, বা ধর্মভিত্তিক যে সংগঠনগুলো বাংলাদেশে আছে, তার মধ্যে কিন্তু সে একটা ব্যালেন্স রাখছিল। যখনই আপনি একে সরিয়ে দিলেন, এত বড় একটা বিরাট শক্তি, মুহূর্তের মধ্যে পুরো সেক্টরটা কিন্তু ইমব্যালেন্সড হয়ে গেল, মানে ধর্মীয় সেক্টরটা। বিএনপি জাতীয় পার্টি ইমব্যালেন্স হয়ে আছে, আওয়ামী লীগ ইমব্যালেন্সড হয়ে আছে। ফলে রাজনীতি বলতে যা বোঝায়, সেই রাজনীতির যদি আমাদের দেশে কফিন রচনা হয়ে থাকে, কফিন তো যেটার মধ্যে লাশ রাখে,
তো রাজনীতিকে আলটিমেটলি তো লাশ বানিয়ে দেওয়া হয়েছে, এর কোনো প্রাণ নেই, রাজনীতির কোনো প্রাণ এই মুহূর্তে নেই। তো সেই প্রাণহীন লাশটিকে যে বাক্সর মধ্যে রাখা হয় সেটিকে বলা হয় কফিন, আর কফিনের মুখ বন্ধ করার জন্য সেখানে পেরেক মারা হয়। তো এই কারণে আমি যেটা বলেছি যে পেরেকগুলো মারা হচ্ছে, একেবারে সর্বশেষ পেরেকটা হলো মহাভুলের পেরেক। এ যাবৎ আওয়ামী লীগ যেগুলো রাজনীতিকে সর্বনাশ করার জন্য পেরেক মেরেছে, সবচেয়ে শেষ এবং ভয়াবহ পেরেকটি হলো এই জামাতকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি। এবং আজকে এই যে কথাগুলো বললাম, খুব দ্রুতই এর ফলাফল আপনারা দেখতে পাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।